24-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা 72-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদির স্লোগান তুলে, যেই গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন ভাবে বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা ইনশাআল্লাহ। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমার কথা পরিষ্কার, আমরা 24-এর পক্ষে। আমার কথা পরিষ্কার, আমরা 24-এর জুলাই বিপ্লবের পক্ষে। আমাদের দ্বিধাহীন বক্তব্য, 72-এর বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হোক, আমরা এটা চাই না, আমরা এটা বরদাস্ত করি না। এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, জুলাই বিপ্লবকে এত তীব্রভাবে ধারণ করার, আপনারা শুনেছেন জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশে নতুন এক শব্দ, নতুন এক ধ্বনি শোনা যায়, সেটা হলো সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চাই। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। কথা শুনেছেন আপনারা? দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে যে 17 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত আন্দোলন এবং সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল, 16 বছর পর্যন্ত যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে দলের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কর্মীরা রাতের বেলায় একদিনের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই, বন বাদারে খালে বিলে হাওড়ে যাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে, এরপরে যখন রক্ত দিয়ে আমার দামাল সন্তানেরা নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনলো, সেই নতুন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এখন দ্বিতীয় স্বাধীনতা শুনলে ওনাদের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব তৈরি হয়। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাকশাল মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে যাদের গাত্রদাহ হয়, ঘাট ধাক্কা দিয়ে বিএনপি দিয়ে বের করে দেন। কারণ তাদের রাজধানী ঢাকা নয়, ওরা দিল্লির রাজধানীর দেশ স্বীকার করে।
প্রিয় ভাইরা আমার, এইভাবেই 2024-এর জুলাই বিপ্লবের পর বিপ্লবীরা ঘোষণা করেছে আগামীর বাংলাদেশ গঠন হবে তিনটি বুনিয়াদের উপর: 47, 71 এবং 24-এর চেতনার উপর। 47 নতুন করে আবার জাগ্রত হয়েছে বাংলাদেশে 24-এর হাত ধরে। 24-এর হাত ধরে আবার 47 ফিরে এসেছে। 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর চেতনাকে নিষিদ্ধ একটা বিষয়ে পরিণত করে রাখা হয়েছিল। প্রশ্ন হলো 47টা কি ছিল? 47 ছিল দিল্লি এবং কলকাতার আধিপত্যকে খর্ব করে একটি মুসলিম প্রধান ইসলামের ভিত্তিতে একটি জাতিসত্তা গড়ে উঠবে। সেই জাতিসত্তা গড়ে ওঠার নামই হলো বাংলাদেশ। সুতরাং 47-এর আবার রাজনীতিতে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতির মূল ধারায় আবার 47 গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা ইসলাম বিদ্বেষী এবং ভারতীয় লেসপেন্সাররা কোনোদিনও সহ্য করতে পারে না। তো 47-এর নাম শুনলে ভারতের আধিপত্যবাদের দালালদের গায়ে জ্বলবে। বিএনপিতে কেন এতে অনাগ্রহ হয় এটা আমাদের বুঝে আসে না। আলেম সমাজকে বলবো, ইসলামপন্থীদেরকে বলবো, এমন সুযোগ শতাব্দীতে একবার আসে, 100 বছরে দ্বিতীয়বার আর এই সুযোগ ফিরবে না। 47-এর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যেই স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে আমাদের পূর্বসূরীরা 1947 সালে দিল্লি এবং কলকাতাকে লাল কার্ড দেখিয়েছিল, 72-এর মাধ্যমে আবার সেটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। 24-এর মাধ্যমে 72-এর সেই ছাই উড়ে গিয়ে আবার নতুন করে 47 উদ্ভাসিত হয়েছে। কাজে আমরা যারা বাংলাদেশকে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরাই জুলাই বিপ্লবকে, জুলাই চেতনাকে ধারণ করি। 3টি মৌলিক কারণ বললাম, সময় শেষ দিকে আমার। এই 3 কারণে আমি জুলাই বিপ্লবকে ধারণ করি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 47-এর বিরুদ্ধবাদী শক্তি, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা শাপলা চত্বরের চেতনাকে ধারণ করেন না, আপনারা জুলাইকে ধারণ করেন না। আপনারা যারা এভাবে জীবন রক্ত দেওয়াকে শ্রদ্ধা করেন না, জুলাইকে আপনারা ধারণ করেন না। এইভাবে এই জুলাই সনদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরি করার প্রস্তাবনা করা হয়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে কয়েকটি মৌলিক বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সকল ক্ষমতা বর্তমানে এক ব্যক্তির হাতে থাকে, প্রধানমন্ত্রীর হাতে। সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, আর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দিয়ে বিচার বিভাগকে স্বাধীন করার প্রস্তাবনা আনা হয়েছে। এইভাবে জুলাই সনদের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রস্তাবনা করা হয়েছে। সেই প্রস্তাবনা কিভাবে বাস্তবায়িত হবে, সেই বাস্তবায়ন নিয়ে যখন বিতর্ক দেখা দিল, তখন বিএনপি তখনই বলেছিল সংশোধনীর মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। এনসিপি বলেছিল সংশোধনীর মাধ্যমে নয়, নতুন সংবিধান রচনা করতে হবে, সংবিধান পুনর্লিখন। আমরা মাঝামাঝি মধ্যস্থতা করে একটি নতুন প্রস্তাবনায় বিএনপি, এনসিপি সহ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যেই ফর্মুলা তৈরি হলো, যেই ফর্মুলায় আমরা ঐক্যবদ্ধ হলাম, সেটা হলো একটা গণভোট হবে। সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে সংবিধানকে সংস্কার করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানকে সংস্কার করে জুলাই সনদকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই ছিল কথা। বিএনপি নির্বাচনের আগে সংবিধান সংস্কার করার কথা মেনে
নিয়েছে। বিএনপি বছরের পর বছর ধরে তার 31 দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রথম দফা হিসাবে সংবিধান সংস্কারের কথা বলেছে। আর এখন নদী পার হয়ে যাওয়ার পরে বিএনপি এখন বলতেছে গণভোট বেআইনি হয়েছে। বিএনপি এখন বলতেছে সংবিধান সংস্কার করবে না। তারা গতানুগতিক বিগত 17টি সংশোধনী যেভাবে হয়েছে, যেভাবে বিগত দিনে 17টি সংশোধনী হয়েছে, সেই রকম দুর্বলভাবে আরেকটি নতুন সংশোধনীর মাধ্যমে বিএনপি প্রায় 70 ভাগ গণমানুষের গণরায়, গণভোটের রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়। তাই আমরা বিএনপিকে তার কল্যাণকামী হিসাবে সতর্কবার্তা জারি করেছি। আজ এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1970 সালে বাংলার মানুষ তারা ভোট দিয়েছিল, রায় দিয়েছিল। স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী বাংলাদেশের মানুষের সেই আত্মমর্যাদার গণরায়কে তারা মেনে নেয়নি। পরিণামে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমে জনগণকে তাদের রায় এবং ভোটাধিকার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। এর পরিণামে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে উৎখাত হয়ে যেতে হয়েছে। এখন আবার নতুন করে 50% ধানের শীষের ভোটে ক্ষমতায় গিয়ে 70% হা ভোটকে তারা হাইকোর্ট দেখানোর চেষ্টা করতেছেন। এবং এই জন্য বিএনপির মধ্যে একটা ঘাপটি মেরে বসে থাকা আমাদের বাংলাদেশ বিরোধী একটা অপশক্তি জনাব তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন বলে আমরা আশঙ্কা করি। আমাদের স্পষ্ট বার্তা হলো এই, যদি গণভোটের গণরায়কে এভাবেই আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে থাকেন, তাহলে এর পরিণাম আপনাদের জন্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদের স্পষ্ট বার্তা হলো এই, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিলেন। এই জন্য হলো এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এটি আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতার লিড দিবে এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার এই বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসের কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবেন এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে। এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তারেক রহমান খুবই উইক পারসন, খুবই দুর্বল পারসন। এই দুর্বল মরাকে গিয়ে ধরছে যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমতা নিয়ে আসি, কিন্তু আমাকে তুমি সব দিতে হবে। এবং যিনি নৌবাহিনী প্রধান করেছেন, আপনারা হয়তো এগুলো লক্ষ্য রাখেন না, হি ইজ নট দ্য গুড পারসন। এবং আমরা যদি আমাদের নৌ সেক্টরকে ঠিক না করতে পারি, তাহলে বাংলাদেশের সাগর আমরা কিভাবে রক্ষা করব। আপনি দেখবেন ডিফেন্সের ক্ষেত্রে এগুলো নিয়ে তো কথা বললে আর্মিরা খুব জ্বলে তেলে মানে উঠে, খুবই ভয়াবহ অবস্থা। মানে দুর্নীতির এত মহা উৎসব চলে সেখানে, এবং রাজনীতিতে এত বেশি ইন্টারফেয়ার করে তারা। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা যদি রাজনৈতিক ফিল্ডে আসেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে চলে যাই। আপনারা বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করি, আমরা বাংলাদেশের ডিফেন্স পলিসি নিয়ে কাজ করি। আপনারা সবাই এত রাজনীতি নিয়ে ইন্টারেস্ট হলে রাজনীতিতে চলে আসেন, এবং রাজনীতিতে ওনারা মনে করে অনেক টাকা আছে এই জন্য রাজনীতিতে আসে। তা আমরা বলবো যে এখন হলো মেজর হাফিজকে স্পিকার করা হয়েছে, ফলত স্বভাবতই স্পিকার যদি চলে যায় তাহলে হলো একটা শূন্যতা সৃষ্টি হয়। শূন্যতা সৃষ্টি হলে অটোমেটিকলি সেখানে হলো দায়িত্বটা হলো স্পিকারের কাছে চলে যায়। দেখবেন এই সময় অনেকগুলো ডিক্রি জারি হবে এবং অটোমেটিকটা দায়িত্বটা চলে গিয়েছিল স্পিকারের কাছে। স্পিকার হলো ক্যান্টনমেন্টাল লোক। ক্যান্টনমেন্ট বিশ্বাস করে এ আর্মি ইজ অলওয়েজ আর্মি। আমরা সৈনিক থেকে
মেজর পোস্ট পর্যন্ত ওয়েলকামিং পেয়েছে, কিন্তু যারা হলো দুর্নীতির মহা উৎসব, খুব ভালো পলিটিশিয়ান হয়েছে আর্মির মধ্যে, তাদের থেকে আমরা ওয়েলকামিংটা পাইনি। এবং আমরা যে বাংলাদেশে পরিবর্তন করতে চেয়েছি, সারা সেই পরিবর্তনের জায়গাটা হলো ওয়েস্ট দিয়েছে। যেমন আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়, আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনো স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না এবং আমি কোনো চাঁদাবাজি এগুলোর পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বসিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আছে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি যে শেষ বয়সে মানুষের হলেও মানে ভূতে ধরে, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করবো যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে, সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দেব, তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি, তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে, আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো, রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো মাহদি মনে হয়, হ্যাঁ মাহদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়ের যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় কোলাপাইন নামায় দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই, সর্ষের মধ্যেই ভূত আছে এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করা হলো, এটার পিছনে কিন্তু এই মাহদি আমিন দায়ী। তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোনো লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয়, এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোনো সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না, সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সে যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতো লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যার কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে। আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম, সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি, আমি যেটা বুঝতে চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলোরে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি, তারা খুবই গুছানো, মানে তারা খুবই আপনাদের গুছানো একটা ফরম্যাট রেডি করতেছে। আশা করি যে আপনাদের এই জায়গাটা খুব ভালো জায়গায় হবে। এবং দুজনেই শিক্ষিত, একজন বুয়েটের, একজন ঢাকা ইউনিভার্সিটির, দুজনেই খুব সজ্জন ব্যক্তি। এবং আশা করি যে আপনাদের মধ্যেও নারীদেরও অংশগ্রহণ আছে, ভবিষ্যতে আরও বেশি অংশগ্রহণ থাকবে। ভবিষ্যতে আপনাদের হাত ধরেই কিন্তু এনসিপির একটা ব্যাকবোন কিন্তু আপনাদের নেতৃত্বে বিপ্লবটা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের নষ্ট করবেন না, প্লিজ রিকোয়েস্ট। টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসা করেন, ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যায়। এইটুকু যদি বুদ্ধি না থাকে, তাহলে হলো বাংলাদেশের রাষ্ট্র চালানো যাবে না। আমি অন্যান্য দেশে গিয়ে দেখেছি তরুণ প্রজন্ম যারা হলো অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, টেকনোলজিক্যাল বিজনেস আছে, অনেক বিজনেস আছে, আপনারা সেগুলো করেন। বিএনপির মতন তো ওই পথে যাওয়া লাগবে না যে কারণ বাজারে মাছের ব্যবসা করবেন। এতটুকু তো আমাদের মেধা আছে, ঠিক না? সবাই আমরা শিক্ষিত। আপনাদের মনে সময় বেশি নিয়ে গিয়েছি, তো আমাদের জায়গাটা খুবই কনক্রিট। ফরেন পলিসির ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের পাঠচক্র চালু করতে হবে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো অ্যাটলিস্ট 7টা একটা পাঠচক্র চালু করেন, আপনারা কিছু বই পড়াশোনা করেন, কারণ আমাদের আর মানুষের সমস্যার সমাধান কল্পে আপনারা এগিয়ে যান।
আমরা তরুণরা খুব বিপদে আছি। আমি বিভিন্ন পদযাত্রায় গিয়ে দেখেছি হতাশার চোখ তরুণদের মুখে। কারো চাকরি নাই এবং কারো ব্যবসা নাই, কোনো কিছুই নেই। আপনারা তাদেরকে যদি একবার দায়িত্ব নিতে পারেন, আগামী বাংলাদেশটা আপনাদের হাতে হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আবার নতুনভাবে বাংলাদেশটাকে সাজাইতে পারি। তবে এটা কিন্তু সত্য কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ড লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্ডে সুগঠিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আর ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরো অনেকগুলো লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার একটা গণতন্ত্র নাই এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নেই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বোঝার কথা। বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিলেন। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এটি আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতার লিড দিবে এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার এই বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসের কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সব সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবেন এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে। এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাটা একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুবশক্তির নেতৃত্বে এগিয়ে যাবে এবং যুবশক্তি জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। আর আমি হলাম একটা অবাগা মানুষ, আমি আগে একটা ছাত্র সংগঠন গঠন করে দিয়েছিলাম, ওইটা পরে একজনে দখল করে নিয়ে গেছে। তো আমি যুবশক্তিতে প্রথমে কাজ করেছিলাম, পরে মনে হয় আমি এখন নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক সংগঠন আসবো, ভবিষ্যতে আপনাদের সাথে অনেক কাজ হবে। সবাই শক্ত থাকবেন, মেয়েদের উপস্থিতিটা আরো নিশ্চিত করবেন, সবাই দোয়া রাখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।